জুলাই শহীদ পরিবারের সম্মানে বিএনপির বিশেষ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ। ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তারেক রহমান, ভিডিও বার্তা দেবেন খালেদা জিয়া। রংপুর থেকে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু। আবু সাইদের কবর জিয়ারত, বিচার সংস্কার ও সনদ ঘোষণার 3 দফা নাহিদের। আমাদের যেই দাবি ছিল যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান, সেই 3টি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। 36 দিনের জুলাই ক্যালেন্ডার প্রকাশ করল সরকার। স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য এই দিবস পালনের আহ্বান ডক্টর ইউনূসের। ইতিহাসের বাঁক বদলে দেয় 24 জুলাই। কোটা সংস্কারের দাবি পরিণতি পায় শেখ হাসিনার পতনে। বৈষম্যহীন সমাজ আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অপেক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন নেই, বললেন সিইসি। নির্বাচনের তারিখ জানানো হবে যথাসময়ে। গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রসিকিউশনের। সোমবার আসামি পক্ষের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। গায়ের জোরে আসামিদের অব্যাহতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার, জানালেন চেয়ারম্যান। এখন তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তবে সেটাকে আমরা আমাদের মতো করে নেব। আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে। 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে পারে নৌবাহিনী, জানালেন অর্থ উপদেষ্টা। নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সহ বিগত দিনের গুম খুনের বিচার চেয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। অন্তর্বর্তী সরকার সেই বিচার শেষ করতে না পারলেও পরবর্তী সরকার যেন তা নিশ্চিত করে, সেই দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিগত দিনে গুমের শিকার, নির্যাতন ও অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বক্তব্য দেন আবু সাইদের ভাই মীর মুগ্ধ ও ওয়াসিমের বাবা সহ অনেকে। বিকেল 3টায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা দ্রুত ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার পাশাপাশি জাতীয় নির্বাচনের দাবি জানান। অন্যথায় নানা ধরনের ষড়যন্ত্রের মুখে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ার শঙ্কা জানান নেতারা। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাবাদের ফিরত পাওয়ার, আমাদের 4 জনের ফিরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফিরতকে তাদের খোঁজও পাইনি। সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এই মার্চের 18 তারিখে আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। একটা মানুষকে মারতে 1টা 2টা 3টা 5টা গুলি করে মারা যায়। ভাইয়াকে 18টা গুলি করা হয়েছে। বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে, অভ্যুত্থানের পেছনেও প্রতি অভ্যুত্থান কিন্তু হাঁটে। এই বিপদ থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। চোখ কান খোলা রাখবেন। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, রাজনৈতিক বিপদ থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়, বরং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিল। রংপুরে বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। সেখানে নাহিদ ইসলাম বিচার সংস্কার ও জুলাই সনদ দ্রুত ঘোষণার দাবি জানান। বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।
জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের বিরচিত জীবনদানে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার সংগ্রামে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ ও জুলাই ঘোষণা নিয়ে টালবাহনা শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। রংপুরের পীরগঞ্জ থেকে এনসিপির পদযাত্রা কর্মসূচির গাড়িবহর রওনা হয় গাইবান্ধার উদ্দেশ্যে। পথে পথে তাদের স্বাগত জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ। গাইবান্ধার সাদুল্লাপুর ও সদরের পৌর পার্কে হয় পথসভা। এরপর আবারও রংপুরে ফিরে আসে এনসিপির পদযাত্রা। বাংলাদেশের মানুষ তীব্রভাবে একটা পরিবর্তন চায়, তাদের কাছে শুধু একটা ভালো অপশন প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করব তাদের ওই ভালো অপশনটি হওয়ার। পর্যায়ক্রমে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গাইবান্ধা। দর্শক, রংপুরে এনসিপির পদযাত্রার সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান। আমরা যাচ্ছি তার কাছে। মাঝার, এনসিপির পদযাত্রা এখন কোথায় রয়েছে, বাকি কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। এনসিপির পদযাত্রাটি দেশ গড়তে জুলাই যে পদযাত্রা নাম দেওয়া হয়েছে, সেটি এই মুহূর্তে রংপুর মহানগরীর যে লালবাগে আছে, অর্থাৎ কারমাইকেল কলেজের ঠিক সামনের যে মোড়টি আছে, সেই মোড়টি অতিক্রম করে এখন শহরের দিকে ঢুকতেছে। আমাদের কাছে যে তথ্যটুকু আছে সেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে শাপলা চত্বর, পায়রা চত্বর হয়ে এটি টাউন হল মাঠে গিয়ে শেষ হবে এবং সেখানে গিয়ে এখানে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং সেখানে সমাবেশ করবে এনসিপি এখানে আছেন। এবং এখানে এই পদযাত্রায় এখন নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আছেন সদস্য সচিব আখতার হোসেন, আছেন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি, আছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আছেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, আছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আছেন যুগ্ম সদস্য সচিব আছেন জনাব তাসমিম জারা, আছেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জনাব মাহমুদা মিতু সহ রংপুর জেলা, মহানগর এবং রংপুর বিভাগীয় যে নেতৃবৃন্দ আছেন তারা আছেন। আমরা দেখেছি যে সকাল ঠিক 10:30টায় তারা শহীদ আবু সাইদের কবর, সকাল 10:30টায় তারা বলেছেন। বাবা মার সাথে কথা বলার পর যাত্রাটি রংপুর থেকে সাদুল্লাপুর, সাদুল্লাপুর হয়ে গাইবান্ধা সদরে সমাবেশ করে সেখান থেকে পলাশবাড়ি হয়ে তারা পৌনে 7টার দিকে তারা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, যেখানে আবু সাইদ শহীদ হয়েছিলেন, সেখানে যায়। সেখান থেকে আবার শহরের এই পদযাত্রাটি শুরু হয়েছে এবং পথ সমাবেশ করার পরে এখানে আজকের এই সময়ের কর্মসূচি শেষ হবে। এরপর তারা কাউনিয়ায় যাবে বলে আমরা জানতে পেরেছি। মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবু সাইদকে হত্যার ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণার দাবি জানিয়েছে তার পরিবার। সকালে রংপুরের নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও বড় ভাই আবু হোসেন। মকবুল হোসেন বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তার পরিবার। সকালে রংপুরের নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও বড় ভাই আবু হোসেন। মকবুল হোসেন বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডে শুধু পুলিশ নয়, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সহ যে সকল কর্মকর্তা কর্মচারী জড়িত ছিল। আবু সাইদের মা বলেন, সমাজে যদি ধনী গরিবের বৈষম্য নিরসন না হয় তবে আবু সাইদের রক্ত বৃথা যাবে। 16 জুলাইকে
শহীদ আবু সাইদ দিবস এবং জুলাইয়ের যে কোনো একদিনকে জুলাই শহীদ দিবস ঘোষণার দাবি পরিবারের। রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেয়াই ছিল জুলাই আন্দোলনের মর্মবাণী। গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে সেজন্য প্রতি বছর এই সময়টা উদযাপনের কথা জানান তিনি। বলেন আগামীর পথ কঠিন, তবে সম্ভাবনাও রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ২৪শে জুলাইয়ের শিক্ষার্থীদের আন্দোলন ছিল অভূতপূর্ব। দেশবাসীকে মুক্তির স্বাদ দিয়েছিল ছাত্র জনতা। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। ডক্টর ইউনূস বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেন, ১৬ বছর পর অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল, যে কারণে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এখন লক্ষ্য নতুন রাষ্ট্র বিনির্মাণ। আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি, কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন, নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ। প্রতি বছর এই সময়টাকে উদযাপন করার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, এতে পরবর্তীতে আর কেউ স্বৈরাচার হওয়ার সাহস পাবে না। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। মাসব্যাপী কর্মসূচি শুধু স্মরণীয় নয়, বরং নতুন শপথ বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের ঐক্য যেন সুসংহত হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। সামনে পথ কঠিন, কিন্তু সম্ভাবনা রয়েছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, ইতিহাস সাক্ষী, জনগণ জেগে উঠলে কোনো শক্তি তা রুখে দিতে পারে না। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। জুলাই মাসকে গণ অভ্যুত্থানের পুনরুত্থান দিবস হিসেবে পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাই কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, কমিশন এখনো কোনো নির্বাচন করেনি, কোনো দলের পক্ষপাতিত্বও করেনি। এ সময় তিনি জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল টার্গেট করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও ইসির আন্তরিকতা প্রশ্নতা। ২৬ জুন প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সেই বৈঠকে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে আগ্রহী রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে বৈঠকের একদিন পর গুঞ্জন ওঠে পদত্যাগ করতে যাচ্ছে পুরো কমিশন। এসব বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার। প্রশ্নের জবাবে বলেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি ছিল সৌজন্য সাক্ষাৎ, আনুষ্ঠানিক না। তবে সেখানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। সিইসি জানান, পদত্যাগের তথ্য সঠিক নয়। ইসি পুনর্গঠনের দাবি দলগুলোর রাজনৈতিক বক্তব্য। আমরা কি কোনো ইলেকশন করেছি? আমরা কোনো ইলেকশন রিগিং করছি? না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ এসে জোর করেছি, এই চেয়ারে বসে গেছি? উঠে এসে জোরে বসে নাই তো। প্রেসিডেন্ট আমাদের নিয়োগ দিয়ে গেছে এমন তো না। আমরা তো এই 5 আগস্টের পরে একদম সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। এখন নানাবিধ কথা এটা বলতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর উপর আস্থাশীল ইসি। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে, ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। রাজনীতিবিদরা একদম স্বভাবতই আস্থা হারিয়েছিলেন ডেফিনেটলি। তো ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি নিউট্রালি করার চেষ্টা করছি, আইন কানুনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছি, ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি, তখন দেখবেন ওনারা অবশ্যই বুঝবেন যে আমরা তো কারো কোনো খাতির করছি না। সাবেক 2 সিইসির গ্রেফতার ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার। বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 7 জুলাই। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সহযোগী দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি, তাদের অব্যাহতি চাওয়া হবে। এই দিন বিচার কাজ সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করে ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু, যা এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের গণঅভ্যুত্থানে, আর সেটি দমনের নৃশংসতার আশ্রয় নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। হত্যা করা হয় 1400-রও বেশি মানুষকে, আহত 20,000-এরও বেশি। ঘটনার প্রায় 1 বছর পর মঙ্গলবার জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর তুলে ধরেন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ। শেখ হাসিনাকে জুলাই গণহত্যার ষড়যন্ত্রকারী, উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে তুলে ধরা হয়েছে, আর তার বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এদিন আদালতে আসামি পক্ষের কেউ শুনানি করেনি। এই মামলাকে ঐতিহাসিক মামলা উল্লেখ করে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করেন। পরে গণমাধ্যমকে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। আবেদনের প্রেক্ষিতে 7 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। অভিযুক্ত 3 জনের মধ্যে গ্রেপ্তার আছেন কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ, পিপিআর আর্থিক মূল্যায়ন পুনঃব্যবহার না করা সহ নানা ক্ষেত্রে উঠে এসেছে ব্যত্যয়। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যথেষ্ট প্রমাণ থাকলেও গায়ের জোরে আওয়ামী লীগ সরকার আসামিদের অব্যাহতি দেয়। এদিকে এনবিআরের আরও 5 কর্মকর্তার দুর্নীতি খতিয়ে দেখবে দুদক। পদ্মা বহুমুখী সেতু দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপনে এনেছে এক অনন্য মাত্রা। তবে এই সেতু নির্মাণ পর্যায়ে আর্থিক অনিয়ম নিয়ে নানা সময় উঠেছে প্রশ্ন। 2012 সালে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এর 2 বছর পর সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। পরিবর্তিত এই সময়ে 1 যুগ আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ মামলা পুনরায় অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে অনিয়মের তথ্য। এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। পিপিআর, পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্টিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়।
দুদক চেয়ারম্যান বলেন, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস সহ সংশ্লিষ্টদের নথি পর্যালোচনা শুরু হয়েছে। তৎকালীন কমিশনের কেউ জড়িত থাকলে তাও খতিয়ে দেখবে দুদক। এখন তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরো নাম আসে, তাহলে সেটাকে আমরা আমাদের মতো করে নেব। কমিশন এক ধরনের স্বাধীনতা ভোগ করে, এটা আমরা তার এক ধরনের ইমিউনিটিও থাকে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তারপরেও আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে। এদিকে এনবিআরের আরও 5 কর্মকর্তার অনিয়ম তদন্তে সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে 29 জুন 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়, যার অধিকাংশই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য। জনাব আব্দুর রশিদ মিয়া, অতিরিক্ত কমিশনার; জনাব লুৎফুল আজিম, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক সিআইসি জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম, উপকর কমিশনার, কর অঞ্চল 16 ঢাকা; এবং জনাব মোহাম্মদ তারেক হাসান, যুগ্ম কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জুলাই শহীদের স্মরণে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। শ্রেণী পেশা মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, নারী, শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 30,000-এর মতন মানুষ। এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে 1,000-এরও বেশি মানুষ চিরতরে অন্ধত্ব কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। মাত্র 36 দিনেই 4 বছরের শিশু আব্দুল আহাদ, 6 বছরের শিশু রিয়া গোপ সহ কমপক্ষে 136 জনের বেশি শিশু শহীদ হয়েছেন। এমন নৃশংস বর্বরতা ছিল অকল্পনীয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 71-এর স্বাধীন বাংলাদেশ, 75-এর 7ই নভেম্বরের আধিপত্য বিরোধী দাবিদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং 2024-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এভাবেই শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের মতন হাজারো লাখো মানুষ অকাতরে জীবন দিয়েছেন, হতাহত হচ্ছেন আরো বহু। আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে তাহলে? এই মানুষগুলো কিন্তু কানাডার বেগম পাড়ায় অথবা মালয়েশিয়ায় সেকেন্ড হোম কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি। তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দেশের জন্য 54 বছর কম সময় নয়। এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ, গৌরব, বিজয় আর নানা উত্থান পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই না। তবে হয়তোবা অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে
বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আমাদের এবারকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। সম্মানিত অতিথিবৃন্দ, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয়। বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জননিরাপত্তা, জন অধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, সম ও ন্যায্য অধিকার, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব। বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই। দর্শক, জুলাই স্মরণে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। যে স্বপ্ন আর সম্ভাবনায় রচিত হয়েছিল ৩৬ জুলাই, এক বছরে সে পথে কতটা এগুলো বাংলাদেশ? বন্ধ হয়েছে বৈষম্য? মুক্তি পেয়েছে কথা বলার স্বাধীনতা? গণতন্ত্রই বা কতটুকু পুনঃপ্রতিষ্ঠিত হলো? সহকর্মী লামিয়া তিথি খুঁজেছেন এসব প্রশ্নের উত্তর, তুলে ধরেছেন ৩৬ জুলাইয়ের ইতিহাস। যেন 18-র কোটা আন্দোলন ফিরে আসে 24-এর পহেলা জুলাইতে। তপ্ত রোদে একদল শিক্ষার্থী ন্যায্যতার দাবি নিয়ে রাজু ভাস্কর্যের সামনে, স্লোগানে বারুদ কণ্ঠ, সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। শুরু হয় নতুন ইতিহাস নির্মাণের লড়াই। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের জন্য সরকারকে দেয়া হয় আলটিমেটাম। 3-4 তারিখ টানা কর্মসূচি থাকবে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে বসেন স্বয়ং শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তীব্র ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ। রাষ্ট্রযন্ত্রের সীমাহীন দমন নিপীড়নের সাথে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে ছাত্রলীগ। বন্ধ হয় ক্যাম্পাস, আসে হল ছাড়ার নির্দেশ। তবুও কিছু তরুণ চালিয়ে যায় আন্দোলন, প্রতিবাদে যোগ দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে আদালত থেকে 21 জুলাই রায় আসে কোটা সংস্কারের, কিন্তু তখনও থামেনি আইনশৃঙ্খলা বাহিনীর গুলি, হামলা আর গ্রেফতার। সরকারের চাপেও তাই আন্দোলন স্থগিতে রাজি হননি সমন্বয়করা। তুলে নেওয়া হয় তাদের 6 জনকে, বাকিরা ঘোষণা করেন 9 দফার। আন্দোলনে যোগ দিতে শুরু করে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদে সামিল হন প্রবাসীরাও। 3 আগস্ট শুক্রবার ডাক আসে শহীদ মিনারে। সেদিন ঢাকার সব সড়ক মেশে স্মৃতির মিনারে। লাখো মানুষের জমায়েত থেকে ঘোষণা এলো 1 দফা। শেখ হাসিনাকে আর চায় না বাংলাদেশ। আমরা 1 দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 1 দফার ঘোষণায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে স্বৈরাচারের রেজিম। বাড়তে থাকে হত্যাযজ্ঞ, পুড়িয়ে ফেলা হয় মরদেহ। এর মাঝেই প্রথমে 6 আগস্ট, পরে 5 তারিখেই লং মার্চের কর্মসূচি দেন জুলাই যোদ্ধারা। 1 দফার ঘোষণায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে স্বৈরাচারের রেজিম। বাড়তে থাকে হত্যাযজ্ঞ, পুড়িয়ে ফেলা হয় মরদেহ। এর মাঝেই প্রথমে 6 আগস্ট, পরে 5 তারিখেই লং মার্চের কর্মসূচি দেন জুলাই যোদ্ধারা। রচিত হয় নতুন ইতিহাস, দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। শৃঙ্খল ভাঙার আনন্দে মেতে ওঠে গোটা দেশ। সেই আনন্দ আর ত্যাগের 1 বছরের মাথায় স্বপ্ন দেখা তরুণদের কাছে প্রশ্ন, কেমন আছে বাংলাদেশ? ফ্যাসিস্ট রাজনৈতিক দল, সেই দলকে আমরা উৎখাত করতে পেরেছি, ফলে আমাদের কিন্তু একটা ধাপ অর্জিত হয়েছে। কিন্তু দেশটাকে আবার নতুন করে গঠন করা, সেই কাজটা বাকি, সেই জায়গায় অপ্রাপ্তি, সেই জায়গায় হতাশা। যেই চাওয়ার জায়গা থেকে এতগুলো মানুষ জীবন দিল, সেই জায়গায় যদি কম্প্রোমাইজ হন, সেটা যেই হোক, তাকে মানুষ প্রত্যাখ্যান করবে। এই পরিবর্তনগুলো মানুষ জীবন দিয়ে স্বাক্ষর করে রেখে গেছে, মানুষের রক্ত দ্বারা স্বাক্ষরিত। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনটা হবেই, এটা নিশ্চিত।
কথা ছিল পরিবারতন্ত্র, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে হবে সংস্কার, উন্নয়ন হবে সাধারণের জীবনমানের। সে প্রত্যাশা কতটা মিটেছে? বিপ্লবের পরে যে প্রত্যাশা থাকে মানুষের ভিতরে ওই প্রত্যাশা ছিল, এবং 15 বছর 16-17 বছরের তার যে ক্ষোভ, তার যে বঞ্চনা, বৈষম্য, সেটা সে দ্রুত তার সমাধানটা চেয়েছিল। তো সেই প্রত্যাশা তো আসলে পূরণ হয় নাই। বিভিন্ন ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের কারণে দেখা গেছে যে জুলাইয়ের অনেকগুলো কমিটমেন্ট কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। আমি মনে করি আমাদের এখনো সুযোগ আছে এবং ভবিষ্যতেও সুযোগ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায় আছে। আমি এখনো মনে করি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে আমরা তাকে যেই জায়গাটাকে প্রত্যাশা করি, তিনি ওই জায়গার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছেন। তার সাথে উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমি আমার জায়গা থেকে মনে করি তারা হয়তো এই অভ্যুত্থানকে ধারণ করে, স্পিডকে ধারণ করে, কিন্তু ধারণ করা আর বাস্তবায়ন করার মধ্যে পার্থক্য রয়েছে। এই সেই রাজু ভাস্কর্য, যার পাদদেশ থেকে শুরু হয়েছিল ন্যায্যতার লড়াই। চলমান এ লড়াইয়ের আজ 1 বছর পূর্ণ হলো। দেশকে বদলে দেয়া ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা, তারা এখন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। জুলাই অভ্যুত্থান যেভাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেই একতাকেই সম্বল করে দেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এমন আশাতেই বুক বেঁধেছে সবাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের শুরুর মাস জুলাই জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন হাতে নিয়েছে মাসব্যাপী কর্মসূচি। 1 জুলাই দিনভর ছিল তাদের কর্মসূচি। রাজনৈতিক দল, ছাত্র জনতার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘোষণা আসে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের। এই চেতনা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন সবাই। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়ার আয়োজন। এতে দলের নায়েবে আমির বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি, তাহলে সকলের জন্য এখানে কল্যাণ হবে। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির জুলাই গণ অভ্যুত্থানের 36 দিন উদযাপনের উদ্বোধনী সভায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও। প্রয়োজনে আমরাও আবু সাঈদ হব, আমরাও মুগ্ধ হব, আমরাও নাজমুল কাজীর মতো জীবন দেব। বাংলাদেশকে আর কখনো ফ্যাসিবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজন ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাই আন্দোলনে আহত ও সমন্বয়ক সহ সকল অংশগ্রহণকারীর সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোচনায় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ঐক্যমত্য কমিশনে বেশিরভাগ নেতাকর্মীদের মধ্যে এখন অনৈক্যের সুর। নাম ঐক্যমত্য কমিশন, কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠে অনৈক্যের সুর। জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রতীকী শ্রদ্ধা অর্পণ করে তারা। দলের প্রধান জোনায়েদ সাকি বলেন, দেশে বিশৃঙ্খলা করতে আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালাচ্ছে। ফ্যাসিস্ট শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা, এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এদিকে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মাসব্যাপী 15 দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া মার্চ ফর জুলাই রিভাইভস শিরোনামে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করেছে জুলাই ঐক্য। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। দর্শক, জুলাই শহীদ স্মরণে ভিডিও বার্তা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা।
তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের স্বাধীন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। আল্লাহ হাফেজ। দর্শক, জুলাই স্মরণে ভিডিও বার্তা দিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি সেখানে ছিলাম। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক সিইসি নুরুল হুদা। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ডে ছিলেন সাবেক এই সিইসি। গত 22 জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ 24 জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। পরবর্তীতে গত 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। ছয় মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল। বিষয়টি অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ে সংক্রান্ত উপদেষ্টা কমিটি। তবে এই টার্মিনালের দায়িত্ব নৌবাহিনীকে দেয়া হবে কিনা তা বুধবার জানাবে বন্দর কর্তৃপক্ষ। এসব কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, চলতি অর্থ বছরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান সাইপ পাওয়ারটেকের মেয়াদ শেষ হচ্ছে আগামী 6 জুলাই। এরপর দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এর দায়িত্ব দেয়া নিয়ে ছিল আলোচনা, কিন্তু এ নিয়ে সমালোচনার পর আপাতত ভিন্ন চিন্তা অন্তর্বর্তী সরকারের। 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের ইস্যু আছে, সেটা আমরা করছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিং এর ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সহায়তা নেওয়া হতে পারে নৌবাহিনীর, তবে দরপত্রের বদলে সরাসরি ক্রয় পদ্ধতিতে শেষ পর্যন্ত এনসিটির দায়িত্ব কারা পাচ্ছেন তা নির্ধারিত হবে বুধবার। সিদ্ধান্ত এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে। ডিপিএম 6 মাসের জন্য, এটা নিয়ে কালকে আলোচনা হবে। উপদেষ্টারা দাবি করেন, এনবিআরের আন্দোলনের কারণে বন্দরের আমদানি রপ্তানিতে প্রভাব পড়েনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের জন্য বাজেটে কোনো সমস্যা হবে না। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সার, এলএনজি, জলযান ক্রয়, সড়ক সংস্কার ও আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ 15টি প্রস্তাব অনুমোদন হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।